বাসা ডাকঘর ভাটিগাগড়া, উপজেলা মিঠামইন, জেলা কিশোরগঞ্জ। অনলাইন ভিত্তিক পাঠদান। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক। আজকের পাঠদান নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। পাঠদানের বিষয় বাংলা সাহিত্য হতে পদ্যাংশ হতে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি: মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্কুল জীবনের শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে, যার জন্য তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন এবং তখন থেকে তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। এর পূর্বে তিনি ছিলেন মধুসূদন দত্ত। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। তিনি বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দে এবং সনেট কবিতা রচনা করেন। তিনি ছিলেন একজন প্রতিভাধর কবি এবং সাহিত্যিক। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। তিনি নাটকও লিখেছেন: কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের গাড়িরও। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। অবশেষে 1873 খ্রিস্টাব্দে 19শে জুন কবি পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থী, আমি কবিতাটি আবৃত্তি করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পড় মোর মনি, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলি, সতত যে মতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলি, জোড়াই কান আমি ভ্রান্তির চলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার ঝুলি, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কিহে হবে দেখা যতদিন যাবি, প্রজারূপে রাজরূপ সাগরের দিতি, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে সখে সকারিতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ভাবি, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীত। প্রিয় শিক্ষার্থী, কবিতা কয়েকটি নতুন শব্দ আছে, আমি অর্থ সহ বলছি। সততা মানে সর্বদা, বিরলে একান্ত নিরিবিলিতে, নিশারাত্রি ভ্রান্তি ভুল, বাড়ি রূপ করো তুমি। প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। চতুর্দশপদী কবিতা, ইংরেজি সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 পদের কবিতা বা 14 চরণ বিশিষ্ট কবিতা। এবং এই কবিতার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, আমি বলবো। কবিতাটি আবৃত্তি করলে কবিতার যে মূল বিষয়বস্তু আমি বলে দিচ্ছি। বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতা প্রাণপুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের রেনেসাঁ যুগের প্রবাদ পুরুষ। কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতার মাধ্যমে তিনি তার জন্মভূমি স্মৃতি বিজড়িত যশোরের সাগরদাড়ি পাড় দিয়ে কুলো কুলো ধ্বনিতে বয়ে যাওয়া স্রোতস্বিনী কপোতাক্ষের প্রতি তাঁর যে প্রেম, তারই বাণী রূপ দিয়েছেন। বিদেশি সাহিত্যে আত্মপ্রতিষ্ঠায় ব্যর্থ কবি ফ্রান্সের বার্সাই নগরীতে আত্মীয় স্বজনহীন জীবনযাত্রার মাঝে যখন আশা আকাঙ্ক্ষা ও হতাশার দোলাচলে দোল খাচ্ছিলেন, তখন অতীতের দিকে ফিরে তাকিয়ে কবি শৈশব কৈশোরে স্মৃতি বিজড়িত মাতৃরূপ কপোতাক্ষ নদীর মায়ার মন্ত্রধ্বনি শুনতে পেয়েছিলেন, যাতে
ছিল কৈশোরে নিষ্পাপ প্রেমের আহ্বান। কবি শুনতে পান কপোতাক্ষের কলকল ধ্বনি। কবি ব্যথিত হৃদয়ে রূপসী বাংলার ধানসিঁড়ির বুকে যেখানে হংস বলাকা খেলা করে সেখানে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেন। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তারে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কিন্তু সুদূর প্রবাসে কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদীর দেখা পাবেন। তাই কবির প্রার্থনা, যদি কোনো দিন তিনি সে কপোতাক্ষের তীরে আর ফিরে যেতে নাও পারেন, তবু যেন কপোতাক্ষ কবির কে মনে রাখেন, বাংলার কোটি মানুষের কাছে তার কথা পৌঁছে দেয়। কারণ কবি সুদূর প্রবাসে বসে কপোতাক্ষের কথা স্মরণ করে বিরহে অনল পুড়ছেন। আগেই বলেছি, কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ সনেট জাতীয় কবিতা। এই চতুর্দশপদী বা সনেট কবিতার বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, কপোতাক্ষ নদ দুইটি স্তবকে বিভক্ত। প্রথম স্তবককে বলা হয় অষ্টক এবং দ্বিতীয় স্তবককে বলা হয় ষষ্ঠক। অষ্টকে থাকবে কবির ভাবের আবির্ভাব এবং ষষ্ঠকে থাকে কবির ভাবের পরিণতি। যেমন এখানে বলেছেন, অষ্টকে আছে যে সতত হে নদ তুমি পড় মোর মনি, সতত তোমার কথা ভাবি বিরলি, সতত যেমতি লোক নিশাস স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলি জুড়াই কান আমি প্রান্তির সলনি। বহু দেশে দেখিয়াছি বহু নদদলি, কিন্তু স্নেহে তৃষ্ণা মিটে কার জলি, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। এইটুকুতে আছে কবির ভাবের আবির্ভাব। কিন্তু পরে ষষ্ঠকে আছে পরিণতি। যেমন বলছি, আর কি হে হবে দেখা, যতদিন যাবি প্রজারূপে রাজরূপ, সাগরের দিতে বাড়ি রোগ করো তুমি, এ মিনতি গাবি বঙ্গ যোজনের কানে, সখে সকারিতে নাম তার, এ প্রবাসী মজি প্রেম ভাবি, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। প্রিয় শিক্ষার্থী, এই কবিতা পাঠ করলে আমরা কিছু কিছু বিষয় পাই। যেমন এই কবিতায় কবির যে দেশপ্রেমের একটা ভাব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি কবিতায় বলেছেন, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার প্রতি অসংখ্য নদী নালা খাল বিল পেরিয়ে তিনি গিয়েছেন, কিন্তু কপোতাক্ষ নদীর কাছে তিনি যে সান্ত্বনা পেয়েছেন তা কোনো নদীর কাছে তিনি পান নাই। এই নদীর সাথে তার কৈশোরের বাল্য স্মৃতি বিজড়িত। কপোতাক্ষ নদকে কবি মাতৃস্বরূপ, জন্মভূমি স্তনের দুধের স্রোতরূপে কল্পনা করেছেন। শিশুর কাছে মায়ের দুধ যেমন সবচেয়ে প্রিয়, তেমনি কপোতাক্ষ নদ কবির কাছে পরম কাঙ্ক্ষিত। মা যেমন দুগ্ধ পান করিয়ে সন্তানকে বড় করে তুলে, তেমনি কপোতাক্ষের জলের উর্বরতায় বেড়ে উঠছে দুপাড়ের মানুষ। মায়ের স্নেহ সে নদ মানুষ ও প্রকৃতিকে দুগ্ধরূপ জল বিতরণ করে। কবি ইংরেজি ভাষায় শেক্সপিয়ারের মতো একজন বিশ্ববরেণ্য সাহিত্যিক হওয়ার জন্য তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন। ফ্রান্সে বার্সায় নগরীতে যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে বাংলা ভাষা এবং অর্থাৎ জন্মভূমি যে কত মধুর। যেমন কবি লিখেছেন, বঙ্গভাষা হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধত। এই জন্য কবির পরিণতি, তার মনে একটা অবিশ্বাস জন্মেছে যে হয়তো কবি আর কোনোদিন স্বদেশে ফিরতে পারবেন না। এই জন্য তিনি এই কবিতায় লিখেছেন যে আর কি হবে, আর কি হে হবে দেখা, যতদিন যাবি প্রজারূপে রাজরূপ, সাগরের দিকে বাড়ি রূপ করো তুমি। অর্থাৎ কবির মনেও সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবে। কবি সন্দিহান হয়ে উঠেছেন যে
আর কোনোদিন হয়তো যশোরে সাগরদাড়ি যাওয়া হবে না, ফলে প্রিয় কপোতাক্ষ নদের সঙ্গেও কখনো দেখা হবে না। এখানে কবির হৃদয়ে হতাশার প্রতিফলন ঘটেছে। এই পরদেশে আসায় প্রিয় নদীর সঙ্গে কবির বিচ্ছেদ ঘটেছে। কবির ধারণের বিচ্ছেদ ক্ষণিকের নয়, হয়তো আর কোনো দিনই কপোতাক্ষ নদের দিকে মনা হয়ে তাকে তাকা হবে না, ফলে কেবল স্মৃতিতে বেঁচে থাকবে প্রিয় নদের অস্তিত্ব। প্রজারূপে রাজরূপ সাগরের দিকে বাড়িরূপ করো তুমি। প্রজা যেমন রাজাকে কর দেয়, প্রজাদের কাজই হচ্ছে রাজাকে ট্যাক্স দেওয়া বা কর দেওয়া। প্রত্যেকটি নদী নালা খাল বিলের পানি সাগরে নিপতিত হয়। কবি এখানে সাগরকে রাজা এবং নদী নালাগুলোকে প্রজা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ ও সাগরকে জলরূপ রাজস্ব দিচ্ছে। এখানে কবি সাগরকে রাজা এবং নদীকে প্রজা হিসাবে আখ্যায়িত করেছেন বা কল্পনা করেছেন। নদীর পূর্ণতা সাগরের সঙ্গে মিলনে প্রতিনিয়ত নদীর স্রোতবাহী জল সাগরের পদতলে নিজেকে নিবেদন করছে। প্রজা যেমন রাজাকে কর হিসেবে অর্থ দান করে, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে কর হিসাবে জল দান করছে। কপোতাক্ষের জল সুদূর পথ পাড়ি দিয়ে সাগর গর্ভে পতিত হচ্ছে। কবির শেষ মিনতি কপোতাক্ষ নদের কাছে যে এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখারিতে নাম তার এ প্রবাসে নদী প্রেম ভাবে লইছে যে পবনাম বঙ্গের সঙ্গীতে। কপোতাক্ষ নদের কাছে কবির ছবি নয়, মিনতি। তিনি যেমন তাকে বন্ধু হিসাবে স্নেহাদরে স্মরণ করেন, তেমনি কপোতাক্ষ নদও যেন একই প্রেমভাবে কবিকে সস্নেহে স্মরণ করে। স্বদেশের জন্য কবির হৃদয়ে যে কাতরতা, তা যেন কপোতাক্ষ নদ বাংলার মানুষকে জানিয়ে দেয়। এই প্রবাস জীবনে এসেও কবি কপোতাক্ষ নদীর প্রতি প্রেমভাবে মগ্ন হয়ে আছেন। বাংলা কবিতায় তিনি সেই প্রিয় স্মৃতিবিজড়িত কপোতাক্ষের কথা বর্ণনা করেছেন। মানুষ ভালোবাসার বিনিময় প্রত্যাশা করে। কবিও চান তিনি যেমন কপোতাক্ষ নদীর প্রতি ভালোবাসায় বিভোর হয়ে আছেন, তেমনি সেও যেন তার প্রিয় বন্ধুর কথা মনে রাখে। প্রিয় শিক্ষার্থী, এখানে মূল্যায়নে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন আছে। তোমাদের বাড়ির কাজ রইল যে তোমাদের নিকটবর্তী কোনো একটি নদীর বর্ণনা দিয়ে 150টি শব্দের মধ্যে একটি ছোটখাটো রচনা লিপিবদ্ধ করে। আর সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।